প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় অনিয়মিত মাসিক। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নার্গিস খানম 1976 সালের নভেম্বর মাসে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS ডিগ্রি লাভ করেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। ম্যাডাম, অনিয়মিত মাসিক আমরা অনেক ক্ষেত্রে আসলে অনেক বয়সীদের ক্ষেত্রেই এই মাসিকের সমস্যা দেখতে পাই। এই মাসিকটি কখন আসলে অনিয়মিত বলতে পারবো আমরা? মাসিক তো একটা রেগুলার নির্দিষ্ট নিয়মে হয়। সাধারণত মাসিকের ডিউরেশনটা 21 দিন থেকে যদি 35 দিনের মধ্যে হয় প্রতি মাসে, তাহলে সেটাকে আমরা নিয়মিত মাসিক বলবো। কিন্তু যদি নিয়মিত মাসিক থেকে কোনো ডেভিয়েশন হয়, যে তার ডেটের সমস্যা হলো, হয়তো 21 দিনের আগে হচ্ছে অথবা 35 দিনের পরে হচ্ছে, অথবা পরিমাণে সাধারণত 7 দিনের বেশি থাকার কথা না মিনিস্ট্রেশন, কিন্তু এবং মাসিক যখন শুরু হয় তখন প্রথম দিনে একটু কম হয়, তারপরে দ্বিতীয় তৃতীয় দিনে একটু বেশি হবে, 4 ডে থেকে কমে যাবে এবং 7 দিনের মধ্যে সাধারণত ভালো হয়ে যায়। তো যদি 7 দিনের বেশি হয় সেটাকে আমরা অনিয়মিত মাসিক বলবো, অথবা পরিমাণে অনেক বেশি। সাধারণ নর্মাল মাসিকটা হয় কি আপনার 21 থেকে 35 দিনে হবে, স্বাভাবিক থাকবে, কোনো জমাট বাঁধা রক্ত যাবে না। কিন্তু দেখা গেল পেশেন্ট এসে বলে জমাট বাঁধা চাকা চাকা রক্ত যাচ্ছে, অথবা রক্ত মাসিকটা হচ্ছে হয়তো 21 দিন 7 দিন হচ্ছে, 7 দিনের পর অল্প 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 করে থাকতেছে। অথবা যদি 2 মাসিকের মাঝে হয়তো তার পিরিয়ড 30 দিনে, কিন্তু 2 মাসিকের মাঝে আবার 16 দিন 12 দিন 20 দিন পরে আবার মিনিস্ট্রেশন হচ্ছে। তো সাধারণত এই সমস্যা, অথবা অনেক বেশি পরিমাণ ব্লিডিং হচ্ছে, রক্ত যাচ্ছে মাসিকের সময়, পেশেন্ট একদম অ্যানিমিক হয়ে যাচ্ছে। তো সাধারণত এই যে নর্মাল যে 21 থেকে 35 দিন পরপর যে হয়, 7 দিনের বেশি থাকে না, এবং সাধারণত 80 ml বলি আমরা মেডিকেলের ভাষায়, কিন্তু নর্মালি সাধারণত 2 থেকে 3 বার যদি প্যাড চেঞ্জ করে তাহলে এটাকে আমরা নর্মাল বলি। তো সাধারণত যদি এই নর্মাল থেকে কোনো বিচ্যুতি হলে সেটাকে আমরা অনিয়মিত মাসিক বলি। কোন বয়সীদের ক্ষেত্রে সাধারণত আমরা এই অনিয়মিত মাসিকের সমস্যা বেশি দেখতে পাই? মাসিকটা টোটালি নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস বলা হয়। হাইপোথ্যালামাস হচ্ছে ব্রেনের একটা অংশ, পিটুইটারি হচ্ছে মাথার একটা গ্ল্যান্ড, আর ওভারি হলো হরমোন গ্রন্থি। এই পিটুইটারি, ওভারি আর হাইপোথ্যালামাস এই তিনটার একটা এক্সিস থাকে, এটা ইউটেরাসকে নিয়ন্ত্রণ করে। মানে ওইখান থেকে যে হরমোন তৈরি হয়, এই হরমোনগুলা ইউটেরাসের পরে কাজ করে 21 থেকে 35 দিন মধ্যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা শেডিং হয়, একটা চেঞ্জ হয় ইউটেরাসের। তো এইটা টোটালি নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস। কিন্তু মিনিস্ট্রাল ব্লাডটা কিন্তু ইউটেরাস থেকে আসে। অনেকে ভাবে যে ইউটেরাসে মিনিস্ট্রেশন না হলে মনে হয় ইউটেরাসে ব্লাড জমাট বাঁধা থাকে, আসলে কিন্তু তা না। যখন মিনিস্ট্রেশন শুরু হয় তখন কিন্তু ইউটেরাসের একটা লেয়ার থেকে ব্লিডিংটা শেড ডাউন হয়, ভেঙে ভেঙে ব্লিডিংটা আসে। এইটা সাধারণত অনিয়মিতটা বেশি হয় সাধারণত যখন মিনিস্ট্রেশন শুরু হয়, মানে কিশোরী বয়সে, বয়সন্ধিকালে। ওই সময়টা হচ্ছে আপনার হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিসটা ঠিক মতো তৈরি হয় না, যার জন্য কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। আর একটা হয় যখন মিনিস্ট্রেশনটা উঠে যায়, মানে শেষে মেনোপজের আগে, মানে প্রি মেনোপোজাল স্টেজে বলা হয়, ওই সময় আপনার হরমোনাল যে এক্সিসটা সঠিকভাবে কাজ করতে পারে না, যার জন্য সমস্যা হয়। এছাড়া আরও বিভিন্ন কারণে হতে পারে, ধরেন যে কিছু, যেমন হয়তো সে পিল খাচ্ছে, অনিয়মিত পিল খাচ্ছে, অনিয়মিত পিল খাওয়ার জন্য তার সাইকেলটা ইরেগুলার হচ্ছে। অথবা কিছু রোগের জন্য হতে পারে, যে আপনার যদি জরায়ুতে কোনো পলিপ থাকে বা জরায়ুতে কোনো টিউমার ফাইব্রয়েড থাকে, এটার জন্য হতে পারে। অথবা যদি অতিরিক্ত ওজন বেড়ে যায়, অথবা সে কোনো স্ট্রেস, মানে হয়তো সামনে পরীক্ষা, সে খুব স্ট্রেসে আছে, স্ট্রেসের জন্য তখন ওই হাইপোথ্যালামো পিটুইটারি এক্সিসটা ঠিকমতো অ্যাকশন করতে পারে না, তখনও সাইকেলটা ইরেগুলার হয়। আবার হচ্ছে যদি ওজন বেড়ে যায়, ওজন বেড়ে গেলে তখন হরমোনাল ইমব্যালেন্স হয়, তখন সাধারণত 2 মাস 3 মাস পরে মিনিস্ট্রেশন হয়, আবার যখন হয় তখন ভালো হতে চায় না, প্রলং টাইম ধরে হয়। সাধারণত এই সময়টা ডিম মাসে মাসে যে ডিম্ব ফুটবে, ডিম্বটা সঠিকভাবে ফুটে না, যার জন্য তখনও অনিয়মিত হতে পারে। এছাড়া যদি প্রজনন বয়সে, যেটা সাধারণত 15 থেকে 45 বছর বয়সে,
এই সময়টা যদি তার গর্ভ নষ্ট হয়ে যায় সেই কারণে হতে পারে। বা অনেক সময় দেখা যায় যে তার ডেলিভারি হয়েছে, ডেলিভারির পরে তখনও আপনার একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, তখনও ওই এইচপিও এক্সিস বলি আমরা, মানে হাইপোথ্যালামো পিটুইটারি এক্সিসটা তখনও ঠিকমতো কাজ করতে পারে না, তখন ওই সময় অনিয়মিত হতে পারে। অথবা অ্যাবর্শন হয়ে গেল, ডিএনসি হলো, এই সময়টা তো অনিয়মিত হতে পারে। অথবা সে পিল খাচ্ছে কিন্তু পিলটা বুঝে না, অনেকে বুঝে না, ভাবে যে যখন প্রয়োজন আমি তখন খাবো, কিন্তু আসলে পিলের নিয়ম আপনাকে একদম রেগুলার সাইকেল মেনটেন করে খেতে হবে। অথবা তার সাইকেল হয়তো বেশি ব্লিডিং হচ্ছে, তাকে এমন কিছু হরমোনাল পিল দেওয়া হয় যাতে সাইকেলটা রেগুলার হয়। তো যখন হচ্ছে ভালো হয়ে যাচ্ছে তখন পিলটা বন্ধ করে দিচ্ছে, ভাবছে আমি তো ভালো হয়ে গেছি। যখনই ওষুধটা বন্ধ করে দিচ্ছে 2 দিন পর আবার ব্লিডিং শুরু হচ্ছে। সাধারণত এই সমস্ত কারণ, আরও অনেক কারণ, পলিপ থাকে, আবার এন্ডোমেট যদি তার হয়তো সার্ভাইকাল কোনো সমস্যা থাকে, হয়তো কোনো টিউমার আছে, ক্যান্সারের জন্য হতে পারে, অথবা সার্ভিক্সটা আপনার নেমে বের হয়ে গেছে ওখান থেকে। বয়স্ক রোগীদের ক্ষেত্রে হয় যেটা, যে ওখানে আলসারেশন বলি, যখন জরায়ুটা নিচের দিকে নামা থাকে তখন কিছু অংশ স্লাপ আউট হয়ে যায়, মানে ঘায়ের মতো হয়, ওই ঘা দিয়ে মাঝে মাঝে ব্লিডিং হতে পারে। তো সাধারণত এই সমস্ত কারণগুলোতে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে, মানে এক একটা বয়সের সাথে এক একটা চেঞ্জ আসে। একেবারে প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ দেখে আসলে বোঝা যায় কিনা? হ্যাঁ, মানে সাধারণত লক্ষণটা যেটা, যে সে হয় বলবে যে আমার মাসিকটা নিয়মিত হচ্ছে না, আগে ব্যথা হতো না এখন ব্যথা হচ্ছে, আগে আমার 7 দিনে ভালো হয়ে যেত, এখন আমার অনেক 7 দিনের পরে হচ্ছে, 2 দিন 3 দিন পর পর হচ্ছে। অথবা বলবে যে আমার আগে স্বাভাবিকই হতো কিন্তু এখন খুবই কম পরিমাণ হচ্ছে। মানে এই যে অনিয়মিত মাসিক, এটা কতগুলো টার্ম আছে আর কি। সাধারণত যদি বেশি হয় আমরা এটাকে মেনোরেজিয়া বলি, 7 দিনে হচ্ছে কিন্তু 7 দিনে অনেক বেশি পরিমাণ যাচ্ছে, চাকা চাকা ব্লাড যাচ্ছে। তো আমরা সাধারণত পেশেন্টকে জিজ্ঞেস করি আপনি কয়বার প্যাড চেঞ্জ করেন, সাধারণত 4 বার বা 5 বারের বেশি প্যাড চেঞ্জ করে, এবং বলে যে আমার নর্মাল মিনিস্ট্রেশনে কিন্তু আমি আগেই বললাম যে চাকা চাকা ব্লাড যাবে না, সে বলবে আমার চাকা চাকা জমাট বাঁধা রক্ত যাচ্ছে, তাহলে আমরা ধরে নিই যে তার মিনিস্ট্রেশন বেশি হচ্ছে। অথবা 7 দিনের বেশি হচ্ছে, মানে এক হলো 7 দিনে হচ্ছে কিন্তু অনেক বেশি পরিমাণ যাচ্ছে, আর এক হচ্ছে 7 দিনের বেশি দিন যাচ্ছে কিন্তু কম পরিমাণ যাচ্ছে, অল্প 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 করে শেড ডাউন অল্প করে আসতেছে, মিনিস্ট্রেশন হচ্ছে। তারপরে সে হচ্ছে বলবে যে আমার 2 মাস মাসিক বন্ধ ছিল, তারপরে হঠাৎ করে অল্প 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 করে প্রথম দিন অনেক বেশি ব্যথা হচ্ছে, তারপরে এখন অল্প 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 করে যাচ্ছে, আমি কোনো কন্ট্রাসেপটিভ পিল নিই না, তখন আমরা ধরেই নিই যে তার হয়তোবা তার প্রেগন্যান্সি লস রিলেটেড, মানে গর্ভ নষ্ট হওয়া রিলেটেড কোনো সমস্যা আছে কিনা সেটা চিন্তা করি। তারপরে সে হয়তো অনেক সময় দেখা যায় যে বলে যে মেলামেশার পরে আমার ব্লাড যাচ্ছে, আমরা এটাকে পোস্ট কোয়ার্টাল ব্লিডিং বলি, তখন আমরা ধরে নিই সার্ভাইকাল বা জরায়ের মুখে কোনো প্যাথোলজি আছে কিনা। তারপরে হচ্ছে জরাইতে যদি তারপরে অনেকে বলে যে আমার ব্যথাও হচ্ছে ব্লিডিংও বেশি হচ্ছে, তখন ধরে নিই যে নিশ্চয় তাহলে তার হয়তো জরাইতে কোনো প্যাথোলজি, মানে জরায়ের ভিতরে হয়তো কোনো টিউমার থাকতে পারে। অথবা আমরা আগে জিজ্ঞেস করি পেশেন্টকে, প্রশ্ন করি যে আপনি কি কোনো মাসিক বন্ধ করার জন্য কোনো ওষুধ খাচ্ছেন, তো অনেকে বলে হ্যাঁ আমি তো একটা ওষুধ দিয়েছিল, দোকানে গেছিলাম আমাকে একটা ওষুধ দিয়েছিল, ওষুধটা আমি অনিয়মিত খাচ্ছি। অথবা আমার হাজবেন্ড তো কাছে থাকে না, উনি যখন আমার কাছে আসে তখন আমি পিল খাই, উনি চলে গেলে আবার পিল বন্ধ করে দিই। তো সাধারণত এই প্রশ্নগুলো আমরা পেশেন্টকে করি যে আসলে ওর কোনো ইনডিউসিং ফ্যাক্টর আছে কিনা, অথবা হয়তো অনেক সময় অনেক দিন মিনিস্ট্রেশন বন্ধ, 3 মাস 4 মাস, তখন আমরা জিজ্ঞেস করি যে আপনি কি কোনো মানসিক স্ট্রেস, সামনে পরীক্ষা টরীক্ষা আছে কিনা, অথবা আপনার ওজনে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওজন যদি হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায় অথবা অনেক বেশি কমে যায় তাহলে কিন্তু হরমোনাল এক্সিসটা ঠিকমতো কাজ করতে পারে না। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন? অনেকের ক্ষেত্রে এই মাসিকের সমস্যা রয়েছে কিন্তু চিকিৎসকের কাছে আসছেন না। এটা মাসিক যদি অনিয়মিত হয়, যেটা বেশি হোক বা কম হোক অথবা অনিয়মিত হোক, যেটাই হোক, এটা তো অবশ্যই একটা সমস্যা। সেক্ষেত্রে অবশ্যই ওনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে তার আসলে কারণ কি। তাকে তো চিকিৎসা, ইভেন এমনও হয় যে আপনার ব্লিডিং হতে হতে পেশেন্ট পুরা রক্তশূন্যতা চলে আসছে, তার হয়তো 3, 4, 5 হিমোগ্লোবিন চলে আসছে। তো যদি তার রক্তশূন্যতা চলে আসে, আমরা অ্যানিমিয়া বলি আর কি, রক্তশূন্যতা চলে আসলে তো অবশ্যই তার পেশেন্টের জন্য সমস্যা। যেমন তার যদি অ্যানিমিয়া হয়, তার ক্ষুধামন্দা হবে, সবসময় যদি ব্লিডিং অল্প অল্প করে থাকে তাহলে কন্টিনিউয়াস একটা প্যাড ইউজ করতে হয়। প্যাড ইউজ করার জন্য তার জেনিটাল অর্গানে আলসারেশন হয়ে যায়, অনেক সময় ল্যাসারেশন হয়ে যায়, ইরোশন হয়,
চুলকানি হয়। সুতরাং অবশ্যই, এবং যখন সে রক্তশূন্যতা তার ডেভেলপ করবে, রক্তশূন্যতা হলে তো আমরা জানি কিছু সমস্যা হবে, তার ক্ষুধামন্দা, খেতে ইচ্ছা করবে না, দুর্বল লাগবে, বুক ধড়ফড় করবে, রাত্রে ঘুম ভালো হবে না, মুখে ঘা হবে, আর সে খেতে পারবে না। মানে রক্তশূন্যতা থাকলে খাবারের হজম কম হবে, সে আরও অপুষ্টিতে ভুগবে। নিশ্চয়ই। তো অবশ্যই যদি তার মাসিক অনিয়মিত হয়, তাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে নিশ্চয়ই। হবে। এই যে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন মহিলারা, আপনাদের কাছে আসার পর কি কি পরীক্ষা নিরীক্ষা করছেন, সেক্ষেত্রে আসলে সাথে কাউন্সিলিংটি কিভাবে করছেন আপনারা? আমরা প্রথমে পেশেন্টকে, আগে যে আমি বললাম যে কিছু আমরা হিস্ট্রি, মানে পেশেন্টকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়। তো পরীক্ষা নিরীক্ষাগুলো অ্যাকচুয়ালি তার এই যে আমরা যে তাকে প্রশ্ন করলাম যে আপনার কি কারণে হচ্ছে, মোটামুটি এখান থেকে আমরা কিছুটা ধারণা পাই কি কারণে হচ্ছে। তো সাধারণত আমরা একটা রক্তের গ্রুপিং করাই, কারণ রক্ত যদি তার অ্যানিমিয়া থাকলে কারেকশন করতে হবে। তারপরে একটা সিবিসি নামে একটা টেস্ট আছে, তার রক্ত শূন্যতা আছে কিনা সেটা দেখার জন্য। তারপরে একটা আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফিতে আসলে তার কি কারণে, ম্যাক্সিমামই আলট্রাতেই বোঝা যায় যে তার যদি বাচ্চা নষ্ট হয়েছে, নাকি টিউমার আছে, নাকি কিছু হরমোনাল টেস্ট করি যে তার কোনো হরমোনের মধ্যে, যেমন থাইরয়েডের সমস্যা থাকলে অনিয়মিত হতে পারে, সেক্ষেত্রে আমরা একটা থাইরয়েডের টেস্ট করাই তাকে। তারপরে বেসিক টেস্ট তো আমরা একটা ভাইরাসের টেস্ট করাই। তারপরে আমরা এই প্রশ্ন এবং পরীক্ষা নিরীক্ষা, এগুলোর উপর নির্ভর করে আমরা আসলে তার ডায়াগনোসিসে আসি কি সমস্যা। তো সাধারণত দেখা যায় যদি বেশি, মানে তার সমস্যাটা আসলে কি, তার কি বেশি রক্ত যায় নাকি তার অনেক দিন পর পর মাসিক হয়। আচ্ছা। যদি বেশি রক্ত যায় তাহলে তো তার রক্তশূন্যতা আসবে। আর যদি 3 মাস 4 মাস পর পর রক্ত ব্লিডিং হয়ে অনেক দিন অল্প অল্প যাচ্ছে, তাও রক্তশূন্যতা আসতে পারে। আর যদি 3-4 মাস 5 মাস 6 মাস ব্লিডিং বন্ধ আছে, তাহলে সাধারণত রক্তশূন্যতার সমস্যাটা আসে না। চিকিৎসাটা টোটালি নির্ভর করে পেশেন্ট কোন কন্ডিশন আছে তারপরে। যদি তার রক্তশূন্যতা নিয়ে আসে, তাহলে আমরা সাধারণত তাকে কাউন্সিলিং করি যে মা আপনার এটা আসলে ভয়ের কিছু নাই, চিকিৎসা করলে এটা 100% ঠিক হয়ে যাবে। কারণ কারণটা কি সেটা জানতে হবে। যদি তার প্রথম আমরা তাকে রক্তশূন্যতাটা অবশ্যই আগে কভার করতে হবে। রক্তশূন্যতা সাধারণত আমরা আয়রন ওরাল মুখে খাবার দিই, অনেক সময় আয়রনের যে সলিউশন ইনজেকশন আছে ইনজেকশন ফর্মে দিই। যদি বেশি রক্তশূন্যতা থাকে তাহলে তাকে রক্ত কাভার করার জন্য ইনিশিয়ালি যদি খুব সিভিয়ার অ্যানিমিয়া থাকে তাহলে ব্লাড দিতে হবে। তারপরে কি কারণে হচ্ছে, যদি তার গর্ভপাতজনিত কারণে হয় ওটা অবশ্যই স্পেসিফিক ম্যানেজমেন্টে যেতে হবে। তারপরে যদি তার শুধু হরমোনাল চেঞ্জের জন্য হচ্ছে, তাহলে আমরা মাসিক রেগুলার করার জন্য কিছু ওষুধ দিই এবং হরমোনাল ট্রিটমেন্ট, তার যে কারণ সে কারণের ট্রিটমেন্টটা দিই। আর যদি আপনার ধরেন আমি বললাম যে যখন মিনিস্ট্রেশন শুরু হয় বয়সন্ধিকাল এবং যখন শেষ হয় তখন ইরেগুলার হয়, এটা আপনার এটা ফিজিওলজিক্যাল, সেক্ষেত্রে ওনা কাউন্সিলিং করি, হয়তো 3 মাসের একটা আপনার হরমোনাল পিল দিলে ম্যাক্সিমামই প্রজেস্টেরন কভার হয়। অনিয়মিত মাসিকের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনিয়মিত মাসিক নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে। হরমোনাল জনিত একটা সমস্যা এটা। সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয় যাতে তার এই পিসিএসটা আসছে কিনা সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে। পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে পিসিওএসের কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায়, যার ফলে ইরেগুলার পিরিয়ড হয়, আনওয়ান্টেড হেয়ার হয়, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, স্কিন ড্যামেজ হয়, অনেকের মুখে অ্যাকনি বা ব্রণ দেখতে পাওয়া যায়। আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায়। ওয়ার্ল্ড ওয়াইডই এই পিসিওএসের ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয়, সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা। ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব। অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে
ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে, কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়, অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয়। কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয়, অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয়। রেগুলার তাদেরকে 1 ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে, এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব। পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায়, এবং কখনো কখনো কিন্তু ইউটেরাস আর ওভারির অনেক ধরনের সমস্যাও তৈরি করে, যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার। ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস পেশেন্টদেরকে অবশ্যই ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে, তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব প্রবণতা থাকে। এই যে সফট ড্রিঙ্কস খাওয়া, এগুলো বন্ধ করতে হবে। ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে। প্রসেস খাবার, ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে, এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সবসময় খাবারের তালিকায় রাখতে হবে। ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে, এবং ওমেগা 3 যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকায় ইনক্লুড করতে হবে। একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা, এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে, আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে। এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায়, তাহলে পিসিএস রোগটা থেকে ভালো থাকা যায়। অনিয়মিত মাসিক, এটি হলেই আসলে এক ধরনের ধারণা কাজ করে অনেকের মধ্যে। আসলে বর্তমান প্রেক্ষাপটে এই ধারণাটি বেশি কাজ করছে যে এর সাথে বোধহয় বন্ধ্যাত্বের এক ধরনের সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে আসলে কি করণীয়? হ্যাঁ, বন্ধ্যাত্ব সম্পর্ক আছে। যেমন যদি তার 2 মাস 3 মাস পরে মিনিস্ট্রেশন হয় তাহলে তো তার ওভুলেশন হচ্ছে না। আর স্বাভাবিকভাবে বন্ধ্যাত্ব মানে বাচ্চা জন্মদানের জন্য অবশ্যই হাজবেন্ডের শুক্রাণু এবং ওয়াইফের ডিম্বাণু প্রতি মাসে রেগুলার ফ্যাশনে আসতে হবে। যদি না আসে তাহলে তো শুক্রাণু ডিম্বাণু না হলে তার তো হবে না, বাচ্চা হবে না। তো যখন 2 মাস 3 মাস পর পর তার ব্লিডিং হচ্ছে, তখন তো তার প্রতি মাসে রেগুলার ওয়েতে ডিম্ব আসতেছে না। ডিম্ব না আসলে তো বাচ্চা কনসিভ করবে না। আবার যখন ইরেগুলার হচ্ছে তখনও কিন্তু তার ঠিকমতো তার ডিম্ব পরিস্ফুটন হচ্ছে না, তাহলেও কিন্তু কনসিভ করবে না। আবার যখন 2 মাস 3 মাস হচ্ছে এক নাগাড়ে তার মাসিক বন্ধ আছে, তখন জরায়ের যে ভিতরের লেয়ার, যে লেয়ার থেকে শেড ডাউন হয়, আমি বললাম যে ব্লাড তো জমাট বাঁধা থাকে না, একটা নির্দিষ্ট টাইমে হরমোনাল প্রভাবে জরায়ের একটা লেয়ার থেকে ব্লিডিংটা আসে। তো তখন হচ্ছে ওই লেয়ারটা তো তখন শেড ডাউন হচ্ছে না মাসে মাসে, তখন ওটার পুরুত্ব বেড়ে যাবে। এটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় হাইপারপ্লাসিয়া বলি। ওইখান থেকে অনেক সময় ক্যান্সারেরও ঝুঁকি থাকে। এই জন্য অবশ্যই কি কারণে হচ্ছে, বেশি হচ্ছে না কম হচ্ছে, অনিয়মিত হচ্ছে কিনা, যেই কারণ সেটা একটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই চিকিৎসা নিতে হবে, এবং নিয়মিত প্রতি মাসে যদি সাইকেল রেগুলার থাকে সে ব্যবস্থা করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ দর্শকদের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনিয়মিত মাসিক নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আমরা শুধু প্রজনন অঙ্গে ব্যাকটেরিয়ার যে সংক্রমণ পাই তা না, আসলে ফাঙ্গাস, ভাইরাস, ব্যাকটেরিয়া সবই কিন্তু প্রজনন অঙ্গে হতে পারে। আসলে নর্মাল যে ফ্লোরাগুলো ভ্যাজাইনা বা জেনিটাল অর্গান ফিমেলে থাকে, সেগুলো যখন কোনোভাবে মানে একটু হেরফের হয়, যেমন বডিতে হরমোন ইমব্যালেন্স হয়, আমি বলবো যে এই নর্মাল ফ্লোরা বা মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়াগুলোর যখন কম বেশি হয়ে যায়, তখনই কিন্তু এই প্রদাহ বা ইনফেকশন, ইনফ্লামেশন আমরা পাই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে।
আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।